সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক রসায়ন, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর। আজকের আলোচ্য বিষয় পরমাণু মডেলের বিবর্তন, অর্থাৎ আদিকাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞানীগণ পরমাণুর গঠন সম্পর্কে যে মতবাদগুলো দিয়েছে সেই মতবাদগুলো একত্রে একটি ক্লাসের মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসের শিক্ষণফল। আজকে তোমরা পরমাণুর গঠন অনুসন্ধানের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে জানতে পারবে, বোর পরমাণু মডেল সম্পর্কে জানতে পারবে, ডি ব্রগলি সমীকরণ সম্পর্কে জানতে পারবে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সম্পর্কে জানতে পারবে এবং শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সম্পর্কে জানতে পারবে। এই প্রতিটি শিক্ষণফলের উপরেই এক একটি পূর্ণাঙ্গ ক্লাস নেওয়া যেতে পারে, তবে আজকের ক্লাসে পরমাণুর গঠন সম্পর্কে সম্পূর্ণ ধারণাটি দেওয়ার চেষ্টা করব। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর নবীন শিক্ষার্থী, তাই তোমাদের রসায়ন বই সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ তোমাদের রসায়ন বইয়ে কি পড়ানো হয়। আমরা যদি দেখি, প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এখানে নিজেকে সুরক্ষিত রেখে বিভিন্ন কাচের সামগ্রী কিভাবে নিরাপদে ব্যবহার করা যায় সে বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। রাসায়নিক দ্রব্যাদি পরিমাপ করার জন্য ডিজিটাল ব্যালেন্স এবং রাসায়নিক ব্যালেন্স কিভাবে ব্যবহার করা হয়, দ্রবণ কিভাবে পরিমাপ করতে হয় এবং এটি কিভাবে হিসেব করতে হয় সে বিষয়াদি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটি রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করতে গেলে কি পরিমাণ ঝুঁকির সম্মুখীন হতে পারি সেই বিষয়াদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। পরিশেষে আমরা ল্যাবরেটরিতে কাজ করার ক্ষেত্রে যদি কোনো ঝুঁকিতে পড়ে যাই, অর্থাৎ দুর্ঘটনায় পতিত হই, তাহলে প্রাথমিক চিকিৎসা হিসেবে কি নিতে পারি সেই বিষয়াদি নিয়ে প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতি দুই প্রকার, একটি হলো গুণগত রাসায়নিক বিশ্লেষণ, আরেকটি হলো পরিমাণগত রাসায়নিক বিশ্লেষণ। এই বিষয়টা আসলে কি? উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, আমাদের ড্রেনের ময়লা পানি যা পানের অযোগ্য, এটি কেন পানের অযোগ্য? এটিকে দুটিভাবে বিশ্লেষণ করা হয়। একটি হলো এই পানিতে কি কি উপাদান থাকার কারণে এটি পানের অযোগ্য হয়েছে, এটি হলো গুণগত বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হয়। আবার এই পদার্থগুলো কি পরিমাণে আছে সেই পরিমাণটি নির্ণয় করার জন্য পরিমাণগত বিশ্লেষণে আলোচনা করা হয়। অর্থাৎ নোংরা পানিতে কি উপাদান আছে সেটি গুণগত রসায়নে আলোচনা করা হয়, আর এই উপাদানগুলো কি পরিমাণে আছে সেটা পরিমাণগত রসায়নে আলোচনা করা হয়। অর্থাৎ নোংরা পানিতে কি কি পদার্থ আছে তা শনাক্ত করাটাই হলো গুণগত রসায়নে আলোচ্য বিষয়, যা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত। আবার ওই নোংরা পানিতে কি পরিমাণ উপাদান আছে তা নির্ণয় করার জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় পত্রে একটি অধ্যায় সংযুক্ত করা হয়েছে, তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, সেটি সেখানে আলোচনা করা হবে। গুণগত রসায়নে আরও যে বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়, পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করা হয়, কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়, দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণাঙ্ক, অর্থাৎ কোন পদার্থ কোন পদার্থের সাথে বিক্রিয়া করে অর্ধক্ষেপ তৈরি করবে সেই বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন রাসায়নিক বিশ্লেষণ পদ্ধতি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়। এরপর আছে তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এইটা সম্পর্কে তোমাদের একটু ভালো ধারণা আছে, নবম দশম শ্রেণীতে তোমরা পড়ে এসেছ। পর্যায়বৃত্ত ধর্ম
বিষয়টি কি? অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর একই বিষয় চলে আসা। অর্থাৎ আমাদের পর্যায় সারণীর বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে এক ধরনের পরিবর্তন দেখতে পাই এবং পুনরায় দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়ে একই ধরনের পুনরাবৃত্তি দেখতে পাই। এই বিষয়াদি নিয়ে এখানে আলোচনা করা হবে। রাসায়নিক বন্ধন তোমরা বুঝতেই পারছো, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, এরকম রাসায়নিক বন্ধন নিয়ে এই তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হবে। চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। তোমরা বুঝতেই পারছো যে রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে এখানে। তবে এই অধ্যায়ে 4টি গুরুত্বপূর্ণ ভাগ আছে। প্রথম ভাগে আছে রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা, অর্থাৎ বিক্রিয়ার হার বা গতি কেমন হবে সেই বিষয়াদি নিয়ে আলোচনা করা আছে। দ্বিতীয় অংশে আছে রাসায়নিক সাম্যাবস্থা, যা তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ, লা শাতেলিয়ের নীতি। তৃতীয় ভাগে আছে অ্যাসিড এবং ক্ষার নিয়ে আলোচনা। চতুর্থ ভাগে আছে তাপ রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ একটি বিক্রিয়ায় কি পরিমাণ তাপ উৎপন্ন হতে পারে বা কি পরিমাণ তাপ শোষিত হতে পারে এই বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন, অর্থাৎ আমরা প্রাত্যহিক জীবনে রসায়নের কি পরিমাণ ব্যবহার করে থাকি সেই বিষয়াদি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমাদের ক্রিম, পাউডার, তারপরে আফটার শেভ, টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে পঞ্চম অধ্যায়ে। এতক্ষণ আমরা রসায়ন প্রথম পত্রের বিভিন্ন অধ্যায় সম্পর্কে ধারণা নিয়েছি। এখন আমরা দেখব কোন অধ্যায়টি অধিক গুরুত্বপূর্ণ এবং কোন অধ্যায়টি কম গুরুত্বপূর্ণ। অর্থাৎ অধ্যায়ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আমরা নির্ণয় করব কোন অধ্যায়ের প্রতি আমরা গুরুত্ব বেশি দিব। ঢাকা বোর্ড 2015 সালে 60 নম্বরের প্রশ্ন হয়েছে, সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হয়েছে 40 নম্বরের। এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে প্রথম অধ্যায় থেকে 1 নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকে 18 নম্বর, তৃতীয় অধ্যায় থেকে 13 নম্বর, চতুর্থ অধ্যায় থেকে 18 নম্বর, পঞ্চম অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন এসেছে। আমরা যদি ঢাকা বোর্ডের 2016 সালের প্রশ্ন লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে প্রথম অধ্যায় থেকে 1 নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকে 13 নম্বর, তৃতীয় অধ্যায় থেকে 17 নম্বর, চতুর্থ অধ্যায় থেকে 22 নম্বর, পঞ্চম অধ্যায় থেকে 7 নম্বরের প্রশ্ন এসেছে। ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এখানে সর্বমোট নম্বর ছিল 80, অর্থাৎ 8টি প্রশ্ন ছিল, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হয়েছে, সর্বমোট নম্বর ছিল 50। এখানে প্রথম অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন এসেছিল, দ্বিতীয় অধ্যায় থেকে 14 নম্বর, তৃতীয় অধ্যায় থেকে 29 নম্বর, চতুর্থ অধ্যায় থেকে 19 নম্বর, পঞ্চম অধ্যায় থেকে 12 নম্বরের প্রশ্ন এসেছিল। ঢাকা বোর্ড 2018 সালের প্রশ্ন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন এসেছিল, দ্বিতীয় অধ্যায় থেকে 18 নম্বরের প্রশ্ন এসেছিল, তৃতীয় অধ্যায় থেকে 23 নম্বরের প্রশ্ন এসেছিল, চতুর্থ অধ্যায় থেকে 20 নম্বরের প্রশ্ন এসেছিল, পঞ্চম অধ্যায় থেকে 11 নম্বরের প্রশ্ন এসেছিল। আমরা যদি 2019 সালের প্রশ্ন বিশ্লেষণ করি, অর্থাৎ সর্বশেষ যে এইচএসসি পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন যদি বিশ্লেষণ করি আমরা দেখতে পাই প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্ন এসেছে, দ্বিতীয় অধ্যায় থেকে 18 নম্বরের প্রশ্ন এসেছে, তৃতীয় অধ্যায় থেকে 22 নম্বরের প্রশ্ন এসেছে, চতুর্থ অধ্যায় থেকে 21 নম্বরের প্রশ্ন এসেছে, পঞ্চম অধ্যায় থেকে 15 নম্বরের প্রশ্ন এসেছে। এই প্রশ্ন বিশ্লেষণ থেকে আমরা দেখতে পাই দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন, তৃতীয় অধ্যায় পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, চতুর্থ অধ্যায়
রাসায়নিক পরিবর্তন, এই 3টি অধ্যায় থেকে অধিক সংখ্যক প্রশ্ন এসে থাকে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, স্যার এই প্রশ্ন বিশ্লেষণ করে আমরা কি ধারণা লাভ করতে পারি? এখানে আমাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। তোমরা নবম দশম শ্রেণীতে খুবই ছোট একটি বই, প্রায় 200 পৃষ্ঠার একটি বই পড়েছ 2 বছর। আর আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে 800 পৃষ্ঠার বই পড়তে হবে 2টি, অর্থাৎ 1600 পৃষ্ঠার বই পড়তে হবে, এবং এতে তুমি 2 বছরের কম সময় পাবে। সেক্ষেত্রে যদি তুমি একটু বিশ্লেষণ করে পড়তে পারো কোন অধ্যায়ের উপর বেশি গুরুত্ব দিবে, তাহলে তুমি অল্প সময়ে ভালো প্রিপারেশন নিতে পারবে। তবে মোদ্দা কথা হলো, যারা উচ্চতর পড়াশোনা করতে চাও, অর্থাৎ মেডিকেল, বুয়েট এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও, তাদের ক্ষেত্রে সকল অধ্যায়ই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকেই এমসিকিউ প্রশ্ন এসে থাকে। পরমাণুর মডেলের বিবর্তন কোন অধ্যায়ের বিষয়বস্তু? আমরা যদি দেখি দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন, এখানে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করা হয়, কোয়ান্টাম সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করা হয়, তড়িৎ চুম্বকীয় বর্ণালী সম্পর্কে আলোচনা করা হয়, দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণাঙ্ক নিয়ে আলোচনা করা হয়, দ্রবণের আয়ন শনাক্তকরণ নিয়ে আলোচনা করা হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে পরমাণুর গঠনের বিবর্তন নিয়ে আলোচনা করব, অর্থাৎ পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব, যা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অন্তর্ভুক্ত। আমরা যদি পরমাণুর মডেলের বিবর্তনের সময়কাল বিবেচনা করি, তাহলে দেখা যায় পরমাণুর মডেলের প্রথম যে ধারণাটি দিয়েছে সেটি হলো খ্রিস্টপূর্ব 460 সাল, অর্থাৎ আমরা এখন 2020 সালে অবস্থান করছি। এটি 0, 1, 2, 3 এভাবে 2020 সাল পর্যন্ত আমরা এসেছি। এর পূর্বে যে সময়কালগুলো ছিল তাদেরকে খ্রিস্টপূর্ব বলা হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 460 সালে প্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেওয়া হয়। এরপর খ্রিস্টপূর্ব 360 সালে পরমাণু সম্পর্কে ধারণা দেওয়া হয়, 1803 সালে, এরপর 1897 সালে, 1904 সালে, 1910 সালে, 1911 সালে। এরপর 1913 সালে ধারণা দেওয়া হয়, 1924 সাল, 1926 সাল, 1926 সালে আরেকটি ধারণা দেওয়া হয়, 1932 সালে পরমাণুর গঠন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা যায়। তো আমরা এই যে সালক্রম বিবেচনা করলাম, এই সময়ে কে কোন ধরনের মতবাদ দিয়েছে এবং সে মতবাদটি কতটুকু গ্রহণযোগ্য ছিল এবং তার পরবর্তী মতবাদ কেন উৎপত্তি হলো, এই বিষয়াদি আমরা এখন আলোচনা করব। খ্রিস্টপূর্ব 460 সালে দার্শনিক ডেমোক্রিটাস একটি ধারণা দেয়, পরমাণু সমূহকে খণ্ড খণ্ড করলে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, যেটিকে আর খণ্ড করা যায় না, সেটিকেই পরমাণু নাম দেন। তার প্রায় 100 বছর পর খ্রিস্টপূর্ব 350 সালে অ্যারিস্টটল তার মতবাদকে উপেক্ষা করে নতুন একটি মতবাদ দেন। সেটি হলো যে পরমাণু কোনো ক্ষুদ্র কণা দ্বারা গঠিত নয়। তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কী দিয়ে গঠিত হয়েছে? অ্যারিস্টটল বলেছে মহাবিশ্বের সকল বস্তু আগুন, পানি, বাতাস এবং মাটি, এই 4টি উপাদান দ্বারা গঠিত হয়েছে। অ্যারিস্টটলের এই মতবাদের কারণে প্রায় 2000 বছর পর্যন্ত ডেমোক্রিটাসের মতবাদটি চাপা পড়ে যায়। কিন্তু 1803 সালে জন ডাল্টন পরমাণু সম্পর্কে সেই ডেমোক্রিটাস যে ধারণাটি দিয়েছিল
সেই ধারণার উপর ভিত্তি করে পুনরায় মতামত দেন পরমাণুসমূহ অবিভাজ্য কণা দ্বারা গঠিত, অর্থাৎ পরমাণুকে আর ভাগ করা যায় না। কিন্তু 1897 সালে স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, অর্থাৎ পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জযুক্ত একটি কণা, যার নাম দেন ইলেকট্রন। এই ইলেকট্রনটি আবিষ্কার করেন। তখন পরমাণুসমূহ যে অবিভাজ্য, ডাল্টনের যে মতবাদটি প্রচলিত ছিল সেটি ধামাচাপা পড়ে যায়, কারণ পরমাণুসমূহকে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ পরমাণুর মধ্যে ক্ষুদ্র কণা পাওয়া গিয়েছে যেটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যার নাম দেওয়া হয়েছে ইলেকট্রন। সেই সময় 1904 সালে স্যার জে থমসন একটি পরমাণুর মডেল উপস্থাপন করেন, যেটাকে বলা হয় প্লাম পুডিং অ্যাটম মডেল বা কিশমিশ পুডিং অ্যাটম মডেল। অর্থাৎ তালের মধ্যে যেমন বীজ ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক তেমন পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জযুক্ত কণাসমূহ বিস্তৃত থাকে। এই মতবাদটিও বেশি দিন টেকেনি, কারণ 1910 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আবিষ্কার করেন, অর্থাৎ পরমাণুর মধ্যে শুধু ইলেকট্রন বিদ্যমান। এই ধারণা নিয়ে থমসন যে পরমাণুর মডেলটি দাঁড় করিয়েছিল সেই মডেলটি আর থাকলো না, কারণ পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কেন্দ্র বিদ্যমান। 1910 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এটি আবিষ্কার করেন, অর্থাৎ পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জ আছে এবং পরমাণুর মধ্যে ঋণাত্মক চার্জ আছে। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস বিদ্যমান, পরমাণুর বাইরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এটির উপর ভিত্তি করে একটি মডেল দাঁড় করান, যেটি হলো সৌর মডেল। যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরছে, ঠিক তেমনি পরমাণুর কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরছে। এই ধারণা দিয়ে তিনি একটি মতবাদ উপস্থাপন করেন, যেটি সৌর মডেল নামে পরিচিত। এরপর 1913 সালে নিলস বোর সৌর মডেলের চেয়ে উন্নত ধারণা দেয়। রাদারফোর্ড যেখানে বলেছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ আছে এবং চারপাশে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান, কিন্তু এই ইলেকট্রনগুলো কিভাবে ঘুরছে সে বিষয়ে সম্পর্কে কোনো ধারণা দেয়নি। নিলস বোর ধারণা দেয় পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ কতিপয় বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে থাকে, অর্থাৎ কক্ষপথ, কৌণিক ভরবেগ এবং বর্ণালী সম্পর্কে ধারণা দিয়ে থাকেন। 1924 সালে ডি ব্রগলি আরেকটি নতুন ধারণা যোগ করেন। নিলস বোর পরমাণুর চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহকে কণা আকারে আখ্যায়িত করেছেন, অর্থাৎ ইলেকট্রনগুলো কণা আকারে থাকে। কিন্তু ডি ব্রগলি প্রমাণ করেছেন যদি কোনো চার্জিত বস্তু কণা ঘূর্ণায়মান থাকে অর্থাৎ সঞ্চালনশীল থাকে, তাহলে তার মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই লক্ষ্য করা যায়। অর্থাৎ ইলেকট্রন যে শুধু কণা ধর্ম বিদ্যমান সেই ধারণাটি আর থাকছে না, ইলেকট্রনের মধ্যে কণা এবং তরঙ্গ উভয় ধর্মই বিদ্যমান। এটিকে আরেকটু জোরালোভাবে উপস্থাপন করেছেন বিজ্ঞানী হাইজেনবার্গ। অর্থাৎ বিজ্ঞানী হাইজেনবার্গ তার অনিশ্চয়তা নীতি দিয়ে এটিকে জোরালোভাবে উপস্থাপন করেছেন। অর্থাৎ গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ কখনোই একসাথে নির্ভুলভাবে নির্ণয় করা যায় না। তার মানে ইলেকট্রন সমূহ যদি কণা হিসেবে থাকে তাহলে তার আমরা অবস্থান নির্ণয় করতে পারছি, কিন্তু ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে পারছি না। গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একসাথে নির্ভুলভাবে নির্ণয় করা যায় না। এই মতবাদটিকে আরেকটু সাপোর্ট করে সেটি হলো শোডিঞ্জার। বিজ্ঞানী
শ্রোডিঙ্গার। অর্থাৎ ইলেকট্রন সমূহের মধ্যে তরঙ্গ ধর্ম বিদ্যমান, এটির উপর ভিত্তি করে তিনি একটি পরমাণুর মডেল দিয়ে থাকেন। ইলেকট্রন সমূহ নিলস বোর মতবাদে ছিল ইলেকট্রন সমূহ কতিপয় বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে এবং ইলেকট্রন সমূহ কণা আকারে ঘূর্ণায়মান থাকে। কিন্তু শ্রোডিঙ্গার তার তরঙ্গ সমীকরণের মাধ্যমে প্রমাণ করেন ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথের মধ্যে কিছু উপবৃত্তাকার কক্ষপথ, অর্থাৎ কক্ষপথের মধ্যে বা শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর বিদ্যমান, যেখানে ইলেকট্রন অবস্থান করে, অর্থাৎ অরবিটালের ধারণা দিয়ে থাকে। 1926 সাল পর্যন্ত পরমাণুর যতগুলো মডেল আমরা পেয়েছি, অর্থাৎ পরমাণু সম্পর্কে যতগুলো ধারণা পেয়েছি, সবগুলো পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং বহিস্তরে ইলেকট্রন বিদ্যমান এই সম্পর্কিত ধারণা পেয়েছি। পরবর্তী সময়ে পরমাণুর ভর নিয়ে যখন আলোচনা করা হলো, তখন দেখা যায় শুধু প্রোটন এবং ইলেকট্রনের ভর যোগ করে পরমাণুর মোট ভর পাওয়া যায় না। যেমন সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর 23। সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন থাকে 11টি, প্রোটন থাকে 11টি, 11 যোগ করলে হয় 22। কিন্তু সোডিয়াম পরমাণুর ভর, এই ভরের তারতম্য কেন হলো, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, পরমাণুর বাহিরে ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তারা বিভিন্নভাবে ঘুরে বেড়ায়, কক্ষপথ, উপকক্ষপথ, অরবিটালের মধ্য দিয়ে ঘুরে বেড়ায়। কিন্তু পরমাণুর কেন্দ্রে যে এত সংখ্যক প্রোটন, যেমন সোডিয়ামের 11টি প্রোটন একত্রে, এবং এরা প্রত্যেকেই ধনাত্মক চার্জ বিশিষ্ট, একত্রে এক জায়গায় অবস্থান করে কিভাবে? কারণ আমরা জানি সমধর্মী চার্জসমূহ পরস্পরকে বিকর্ষণ করে থাকে। তাহলে এখানে সমধর্মী চার্জ অর্থাৎ পজিটিভ প্রোটন কিভাবে একত্রে অবস্থান করে? এই দুইটি প্রশ্নের সমাধান খুঁজতে গিয়ে দেখা গেল পরমাণুর কেন্দ্রে আরও কণা, যেটি হলো চার্জ। 1932 সাল চ্যাডউইক এটি আবিষ্কার করে থাকে। তাহলে আমাদের যে দুটি প্রশ্ন ছিল, সেই দুটি প্রশ্নের সমাধান এই নিউটন আবিষ্কারের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, এর ফাঁকে ফাঁকে তড়িৎ নিরপেক্ষ নিউট্রন থাকে, ফলে ধনাত্মক চার্জসমূহ পরস্পরকে বিকর্ষণ না করে অবস্থান করতে পারে। আবার যে অতিরিক্ত ভর আছে, নিউটন আবিষ্কার করার ফলে সমাধান হয়ে যায়। নিউটন আবিষ্কার করার ফলেই পরমাণুর পূর্ণাঙ্গ ধারণাটা আমরা পেয়ে থাকি। পরমাণুর কেন্দ্রে দুই ধরনের কণিকা পাওয়া যায়, একটি হলো প্রোটন, আরেকটি হলো নিউট্রন, এবং বাহিরে ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বিদ্যমান। এতক্ষণ আমরা পরমাণুর গঠন, ক্রমবিকাশ এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে অল্প অল্প করে জেনেছি। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো বিশদভাবে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।